আসসালামু আলাইকুম। আমি নাইমুর মোর্শেদ নীরব, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং আমরা গতানুগতিকভাবে আজকে আমরা সিআরপিসির বিষয়বস্তুগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। এবং আজকে আমরা সিআরপিসির যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিআরপিসি 4 সম্পর্কে। আমরা 4 সম্পর্কে যেসব আমাদের সিআরপিসি 1898-এর যেসব সেকশনগুলো আছে সেই সব সেকশনগুলো সম্পর্কে এবং তার পাশাপাশি অন্যান্য যেই বিষয়বস্তুগুলো বলা আছে 4 সম্পর্কে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো শুরু করা যায়। আমাদের প্রথমেই জানতে হবে যে চার্জ বিষয়টি কী, বা চার্জটা কখন গঠন করা হয় এবং চার্জের বিষয়বস্তুগুলো কোথায় বলা আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো চার্জটি হচ্ছে আমরা গত ক্লাসেই তদন্ত সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি। তার আগে নালিশ সম্পর্কে আলোচনা করেছি। তো নালিশ করার পরে যখন পুলিশ কর্মকর্তা বা অন্যান্য যে কোনো ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন তদন্ত করেন, সেই তদন্তের পরে যখন আমলে গ্রহণ করার জন্য বিচারিক কোনো প্রপার কোর্টে প্রেরণ করা হয়, সেই আমলে গৃহীত বিষয়টি সেই বিচারের জন্য যেই প্রপার কোর্টে প্রেরণ করা হয়, বিচারিক ট্রায়াল কোর্টে যে প্রেরণ করা হয়, সেই কোর্টটি একটি চার্জ গঠন করবে। এবং চার্জটি গঠন বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে অপরাধ যে অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগটি আদৌ সঠিক কিনা, এবং সেই অভিযোগ অনুযায়ী যেসব ভিত্তিগুলো আছে বা যেসব প্রমাণ বা বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুর দ্বারা একটি ট্রায়াল প্রসেস করা যায় কিনা বা একটি ট্রায়াল ফরওয়ার্ড করা যায় কিনা, বিচার করা যায় কিনা, সেই বিষয়টি এখানে উত্থাপিত হয়। বা তো যদি এখানে অভিযোগটি গঠন করার মতো একটি প্রপার কন্ডিশন থাকে তাহলে সেখানে চার্জটি গঠন করে বিচারিক আদালত। বদলি হয়ে আসার পরে যখন বিচার করে বদলি হয়ে আসে সেই বিচারিক কোর্ট সেটা বিবেচনা করেন যে আদৌ সেখানে চার্জ গঠন হবে কিনা। যদি আদালত দেখে যে সেখানে তেমন কোনো বিষয়বস্তু নেই বা চার্জ গঠনের মতো তেমন কোনো ভিত্তি নেই, তাহলে আদালত সেখানে সেটিকে খারিজ করে দিতে পারে। আদারওয়াইজ যদি দেখে যে চার্জ গঠনের মতো বিষয়বস্তু বা ভিত্তি রয়েছে সেক্ষেত্রে চার্জ গঠিত হয়। তো আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এখানে কিছু ছোট ছোট বিষয় আছে চার্জ গঠনের ক্ষেত্রে, যে এটা সাক্ষ্য গ্রহণের পূর্বে, চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ করা হয়, তো সাক্ষ্য গ্রহণের পূর্বে চার্জটি গঠন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য আদালতে এটিকে আনয়ন করা হয় এবং এটিকে লিখিত আকারে পেশ করা হয় এবং বিচারিক যে আদালতের কাছে প্রেরণ করা হয়েছে সে এই চার্জটি গঠন করে এবং আসামির উপস্থিতিতে এই চার্জটি গঠন করা হয়। যদি আসামি উপস্থিত না হয় সেক্ষেত্রে তার জন্য ওয়ারেন্ট বা যেসব তাকে উপস্থিত করার জন্য ওয়ারেন্ট প্রদান করতে পারে, এবং ওয়ারেন্টের ফলেও যদি সে না আসে সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে সেখানে চার্জ গঠন করা যেতে পারে। এবং যদি চার্জ গঠিত হয়, যেই পক্ষগণ আছে তাদেরকে পড়ে শোনাতে হবে এবং তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। তো এই ছিল চার্জ গঠনের কিছু বিষয়বস্তুসমূহ। তো আমাদের জানতে হবে সিআরপিসি এর ধারা 221-এ বলা আছে চার্জ গঠন সম্পর্কে। তো চার্জ গঠনের কিছু বিষয়বস্তু সেখানে বলা আছে, সেটা হচ্ছে যে অভিযোগে অপরাধ সংক্রান্ত যে বিবরণ আছে সেই বিবরণগুলো কী কী বিবরণ থাকে একটি চার্জের ক্ষেত্রে সেই কথাগুলো বলা আছে 221-এর ক্ষেত্রে, যে যেই অপরাধটি করেছে সেই অপরাধটি সুনির্দিষ্ট নাম থাকবে সেখানে, এবং যদি সেই অপরাধটির কোনো সুনির্দিষ্ট নাম থাকে সেক্ষেত্রে সেখানে সেই অপরাধটির সংজ্ঞা বলে দিতে হবে এবং সেই আইনের যেই আইন অনুযায়ী এখানে অপরাধটি হয়েছে সেই আইনের নাম এবং ধারা উল্লেখ করে দিতে হবে। তার পাশাপাশি যদি সেই যে অভিযুক্ত ব্যক্তি আছে তার সেখানে কোনো পূর্ববর্তী সাজার বিষয়বস্তু আছে কিনা সেই বিষয়গুলো সেখানে ক্লিয়ার করতে হবে। এবং তার পাশাপাশি চার্জের ভাষা সম্পর্কেও 221 ধারায় বলা আছে, সেটি হচ্ছে যে চার্জের ভাষা হবে হয় ইংরেজি, আদারওয়াইজ আদালতের যে ভাষা আছে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই ভাষাটি সেখানে ইউজ করা হবে চার্জের ভাষা হিসেবে। এরপরে ধারা 222-এ বলা আছে যে স্থান, সময় এবং ব্যক্তির সুনির্দিষ্ট বর্ণনা, যেই স্থানে অভিযোগটি ক্রিয়েট হয়েছে বা যেই সময় হয়েছে এবং যেই ব্যক্তি সম্পর্ক হয়েছে সেই ব্যক্তিবর্গ সম্পর্কে একটি সুনির্দিষ্ট বর্ণনা থাকতে হবে। এবং ধারা 222-এর সাবসেকশন 2-তে যেটা বলা আছে যে বিশ্বাসভঙ্গ অর্থ আত্মসাতের যে বিষয়সমূহ আছে সেক্ষেত্রে যেই টাকার অ্যামাউন্ট আছে সেই টাকাটার ফিগারটা দিতে হবে এবং তার পাশাপাশি যেই তারিখে করা হয়েছে সেই তারিখটির একটি স্পেসিফিকভাবে উল্লেখ করতে হবে। এবং এরপরে ধারা 223-এ বলা আছে যে ধারা 221 এবং 22-এ যেই বিষয়গুলোর কথা বলা আছে সেই ধারা 221 এবং 22 দ্বারা আসামিকে যদি সঠিকভাবে জ্ঞাত করা না যায় বা সঠিকভাবে নির্ধারণ করা না যায় সেক্ষেত্রে অপরাধটি যেভাবে হয়েছে 221-22-এর যে বিষয়গুলো আছে, যেমন স্থান, সময় দ্বারা বা অপরাধের নাম বা সংজ্ঞা, এগুলো যদি না থাকে বা এগুলো সম্পর্কে যদি
বলার পরেও যদি অ্যাকুরেটভাবে বোঝা না যায়, সেক্ষেত্রে অপরাধটি যেভাবে হয়েছে, অ্যাটলিস্ট যে অপরাধটি হয়েছে সেই অপরাধটি কীভাবে হয়েছে, কখন হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে সকলেই জ্ঞাত থাকবে। তো তখন 223 ধারা অনুযায়ী যদি 221-22 বিষয়গুলো অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে এই যে কায়দায় অপরাধটি হয়েছে বা যেভাবে অপরাধটি হয়েছে তা সম্পর্কে উল্লেখ করতে হবে। এবং ধারা 233-এ বলা আছে, একটি এখানে জেনারেল নিয়মের কথা বলা আছে যে প্রত্যেকটি সুস্পষ্ট প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন করা হবে এবং পৃথক পৃথক বিচার করা হবে, এটি সাধারণ নিয়ম এবং এটি বলা আছে ধারা 233-এ। কিন্তু এই ধারা 233-এর কিছু ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম 4টি সেকশন রয়েছে। সেটি হচ্ছে যে 234, 35, 36 এবং 39, এই 4টি হচ্ছে 233 ধারার ব্যতিক্রম। সেটি হচ্ছে যে সবসময় যে স্পেসিফিক অপরাধের জন্য, এই সেপারেট অপরাধের জন্য সেপারেট বিচার এবং সেপারেট ট্রায়াল হবে, বিষয়টি এমন নয়। কিছু 4টি যে সেকশন বললাম এক্সেপশনাল সেকশন, এই সেকশনগুলোতে এই বিষয়টির কিছু এক্সেপশন রয়েছে। এখন আমরা সেই এক্সেপশন বিষয়গুলো দেখব। তো শুরুতেই যেটি আমরা বললাম ধারা 234 যে এক্সেপশনাল সেকশন, সেটি হচ্ছে যে যদি 1 বছর বা 12 মাস, 1 বছরের মধ্যে একই ধরনের অপরাধ, যেই অপরাধগুলোর দণ্ড সেম বা দণ্ড একই, সেই একই ধরনের 3টি অপরাধ করা হয়, তাহলে একটি চার্জ গঠন হবে এবং তার পাশাপাশি একই সাথে বিচার করা হবে, একটি বিচার হবে। এটি বলা আছে ধারা 234-এ। এবং ধারা 235-এর সাবসেকশন 1-এ বলা হয়েছে যে যদি সেম ট্রানজ্যাকশন অপরাধ হয়, মানে একই কাজের অংশ হিসেবে একটি অপরাধ হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা অপরাধ হলেও তাকে পৃথক চার্জ গঠন করতে হবে। চার্জগুলো যে অপরাধগুলো দ্বারা মানে একটি অপরাধ সংগঠিত হয়েছে, যে স্পেসিফিক ছোট ছোট অপরাধ দ্বারা একটি বড় একটি অপরাধ সংগঠিত হয়েছে, সেই অপরাধগুলোর জন্য পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে, কিন্তু বিচারগুলো একসাথেই হবে। এটা 235-এর 1-এ বলা আছে। এবং 235-এর 2-এ যেটা বলা আছে সেটি হচ্ছে যে অপরাধ যদি 2 বা ততোধিক সংজ্ঞাভুক্ত হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা চার্জ গঠন করে একত্রে বিচার করতে হবে। যদি এখানে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে যে অপরাধটি সংগঠিত হয়েছে বা যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, সেখানে যদি সেটি 2 বা ততোধিক সংজ্ঞার এখতিয়ারাধীনে থাকে বা 2 বা ততোধিক সংজ্ঞার মধ্যে পড়ে, প্ল্যান করে যেসব সংজ্ঞা আছে অপরাধ সম্পর্কে, সে 2 বা ততোধিক সংজ্ঞার মধ্যে পড়ে যায়, তখন সেগুলোর চার্জগুলো আলাদা আলাদা গঠন হবে, কিন্তু বিচার একত্রে করা হবে। এটা 235-এর 2-এ বলা আছে। এবং 235-এর 3-এ যেটা বলা আছে সেটা হচ্ছে যে কাজ দ্বারা একটি অপরাধ হয়, আলাদা আলাদা, সেগুলো যদি আলাদা আলাদা করা হয়, তাহলে একটি ভিন্ন অপরাধ গঠিত হয়। তো সেক্ষেত্রেও আলাদা একটি চার্জ গঠন হবে এবং বিচারগুলো একত্রিত হবে। আমরা 234-এ যেটা দেখেছিলাম, সেখানে একটি চার্জ গঠন হয় এবং একত্রে বিচার করা হয়। কিন্তু 235-এ আমরা যে 3টি বিষয় দেখলাম, এসব ক্ষেত্রে চার্জগুলো আলাদা গঠন হয় কিন্তু বিচারগুলো একত্রে করা হয়। এরপরে আমাদের যে এক্সেপশনাল সেকশনটি আছে সেটি হচ্ছে ধারা 236। ধারা 236-এ বলা আছে যে কী অপরাধটি হয়েছে, কোন অপরাধ হয়েছে, সে সম্পর্কে যদি কোনো ধরনের ডাউট বা সন্দেহ থাকে, সেই সন্দেহ থাকলে প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করা হবে এবং তাদেরকে একত্রে বিচার করা হবে। এটা ধারা 236-এ বলা আছে। এবং লাস্ট যেই এক্সেপশনাল সেকশনটি আছে সেটা হচ্ছে যে ধারা 239। ধারা 239-এ বলা আছে যে একত্রে অভিযুক্ত এবং বিচার যাদের করা হয়, যারা একত্রে অভিযুক্ত থাকে এবং তাদেরকে একত্রে বিচার করা হয়। যেমন হচ্ছে যারা একই কাজে যারা একত্রে অনেক অপরাধ করে বা অভিযুক্তর সাথে যে অপসহায়তাকারী থাকে। তারপর 234-এর বিষয়টিও এখানে উল্লেখ করা হচ্ছে যে 12 মাসের মধ্যে একই ধরনের 3টি অপরাধ, তারপরে চুরি, বলপূর্বক গ্রহণ, বিশ্বাসভঙ্গ বা আত্মসাতের যে বিষয়গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যে অভিযুক্ত এবং চোরাইমাল গ্রাহক যে আছে তাদেরও একই সাথে অভিযুক্ত এবং বিচার করা হবে। এবং একই কার্যে ভিন্ন ভিন্ন অপরাধ যেগুলো হয়ে থাকে বা মুদ্রা সংক্রান্ত অপরাধে সম্পৃক্ত সকলে যেই একটি অপরাধে সংশ্লিষ্ট থাকে, এদের বিচারগুলো একত্রে করা হয়ে থাকে। এই হচ্ছে যে আমাদের 233-এর জেনারেল নিয়মটি আছে যে প্রত্যেকটা অপরাধের জন্য পৃথক চার্জ, পৃথক বিচারের বিষয়বস্তুটি 233-এ সাধারণ নিয়মভাবে বলা আছে। সেগুলোর এক্সেপশনাল বিষয় হচ্ছে এই সেকশন 4টি। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে চার্জের ভুল এবং তার যে ফলাফল হতে পারে চার্জের ভুল সম্পর্কে, সেই বিষয়বস্তুগুলো আমরা দেখব। তো আমরা সেজন্য আমাদের প্রথমে দেখতে হবে ধারা 225। ধারা 225-এ বলা আছে যে বর্ণনা এবং পরিবেশনা যদি ভুল হয়, চার্জটি যদি বর্ণনা এবং পরিবেশনে ভুল হয় এবং সেটার ফলে সেটি গুরুতর ভুল হিসেবে সৃষ্ট হয় এবং তার পাশাপাশি সেটি পক্ষগণকে বা পরিস্থিতিকে বিভ্রান্ত করে এবং তার পাশাপাশি ন্যায় বিচার যেটি আছে সেই ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে সেখানে সংশোধন করার একটি সুযোগ দেওয়া হবে বা সংশোধন করার সেখানে সুযোগ আছে। তো এরপরে ধারা 227-এ এই একই সংশ্লিষ্ট উপায় বলা হচ্ছে যে রায় ঘোষণার পূর্বে
যে কোনো সময় রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জটি সংশোধন করা যেতে পারে এবং প্রত্যেকটি পরিবর্তন আসামিকে পড়ে শোনাতে হবে এবং তার পাশাপাশি বুঝিয়ে দিতে হবে। শুধুমাত্র পড়ে শোনালেই হবে না, সেক্ষেত্রে যদি আসামি পক্ষ বা অভিযুক্ত পক্ষ যদি সেই বিষয়টি সম্পর্কে না বুঝে তাহলে হবে না, তাকে অবশ্যই পড়ে শোনাতে হবে এবং তার পাশাপাশি তাকে সেই বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে যে কী পরিবর্তন হয়েছে এবং কী সেখানে সংযোজন করা হয়েছে। সেটাই ধারা 227 বলা আছে। এরপরে ধারা 228 এবং 29 আমরা দেখব যে এখানের বিচার প্রক্রিয়াগুলো, মানে বিচারে যাওয়ার পরে, এই সংশোধন হয়ে যাওয়ার পরে কীভাবে বিচার করতে হয়। ধারা 228 বলা আছে যে এখানে যদি আদালত দেখে যে আসামি বা রাষ্ট্রপক্ষের কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই পরিবর্তনের ফলে, তাহলে সেখানে সাথে সাথেই বিচার প্রক্রিয়া শুরু করে দিতে পারে। এবং ধারা 229 বলা আছে যে যদি আসামি বা রাষ্ট্রপক্ষের যদি কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে বিচার মুলতবি রেখে একটি পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করে সেই পর্যন্ত মুলতবি রেখে সেই ধার্য তারিখে তারা বিচারের জন্য করতে পারে, ফরওয়ার্ড হতে পারে। তো এটি বলা আছে ধারা 229-এ। এরপরে আমরা আলোচনা করব ধারা 231 সম্পর্কে। ধারা 231-এ বলা আছে যে নতুন কোনো চার্জ গঠন হলে আদালত চাইলে সাক্ষীদেরকে পুনরায় তলব করতে পারে, পুনরায় সমন দিতে পারে, পুনরায় তাদের জবানবন্দি নিতে পারে, বা অতিরিক্ত যদি সাক্ষ্য গ্রহণের প্রয়োজন বোধ করে আদালত, তো সেই ক্ষেত্রে আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এটি হচ্ছে যদি চার্জ গঠন হওয়ার পরে পরবর্তীতে কোনো নতুন চার্জ গঠন হয়, সেক্ষেত্রে সাক্ষীদের ক্ষেত্রে এই বিষয়টি 231-এ বলা আছে। তো এরপর 232-এ যেটি বলা আছে যে যদি গুরুতর কোনো ভুল হয় চার্জ গঠনের ক্ষেত্রে বা চার্জ গঠনের ফলে যদি গুরুতর কোনো ভুল হয়, ধারা 232-এ বলা আছে তাহলে আপিলেট ডিভিশন বা হাইকোর্ট ডিভিশন যদি দেখে যে এর ফলে বিভ্রান্ত হয়েছে বা ন্যায় বিচার ব্যাহত হওয়ার কোনো সুযোগ আছে, সেক্ষেত্রে আদালত নিম্ন আদালতকে নতুনভাবে বিচারের জন্য আদেশ দিতে পারেন। এটা 232-এর 1-এ বলা আছে। এবং 232-এর 2-এ বলা আছে যে আদালত নথি পর্যালোচনা করে যদি দেখে যে চার্জ সংশোধনের মতো কোনো উপাদানই নেই, চার্জ সংগঠনের মতো কোনো উপাদানই ছিল না, তাহলে দণ্ডাদেশ আদালত সেখানে বাতিল করে দিতে পারে। এখানে বিষয়টি হচ্ছে যে চার্জ গঠনের ফলে আদালত একটি দণ্ড প্রদান করে এবং কিন্তু ঊর্ধ্বতন আদালত যারা আছে, সুপিরিয়র কোর্ট যারা আছে, তারা যদি নথি পর্যালোচনা জিনিসটি দেখে যে চার্জ গঠনের মতো কোনো উপাদান সেখানে ছিল না বা চার্জ গঠনের ফলে বিচারটি সঠিক হয়নি, সেক্ষেত্রে তারা চাইলে দণ্ডাদেশটি বাতিল করতে পারে। এবং ধারা 237-এ বলা আছে যে একটি অপরাধের চার্জ গঠন করে অপর অপরাধে দণ্ডিত। এখানে বিষয়টি হচ্ছে যে যদি অপর অপরাধ প্রমাণিত হয় তাহলে নতুন করে চার্জ গঠনের প্রয়োজন নেই। মানে হচ্ছে একটি চার্জ গঠন করে অপর অপরাধে দণ্ডিত করার কথাটি বলা আছে ধারা 237-এ। সেটি হচ্ছে যে একটি অপরাধে যখন চার্জ গঠন হলো তখন অপরাধটি প্রমাণের জন্য এই পরবর্তী যে স্টেজ আছে, সাক্ষী বা যে স্টেজ যুক্তিতর্কের স্টেজগুলো আছে, সেই স্টেজগুলোতে যখন প্রমাণ মাফিক দেখা হয় যে নতুন কোনো যেই চার্জটি গঠন করা হয়েছে সেই চার্জটির অভিযোগ নয়, বরং অন্য কোনো চার্জ গঠন হওয়ার প্রয়োজন ছিল বা অন্য কোনো অপরাধে সে দণ্ডিত হওয়ার দরকার, সেক্ষেত্রে আদালত সেখানে সেই নতুন করে চার্জ গঠনের প্রয়োজন নেই, সেই চার্জ দ্বারাই পরবর্তীতে ওইভাবে সংশোধন করে বিচার করে যেতে পারে। এরপর ধারা 238-এ যেটা চার্জের সর্বশেষ বলতে গেলে ইম্পর্টেন্ট সেকশন হিসেবে বলা যায় যে গুরুদণ্ডের অপরাধের চার্জ গঠন করলো, কোনো একটি চার্জ গঠনের ক্ষেত্রে আদালত একটি দণ্ডের অপরাধের চার্জ গঠন করলো, কিন্তু প্রমাণ হলো পরবর্তীতে সাক্ষী স্টেজ বা পরবর্তীতে প্রমাণ স্টেজ পার হওয়ার পরে দেখলো যে কোনো গুরুদণ্ড নয় বরং কোনো লঘুদণ্ড সেখানে গঠিত হয়েছে, তখন আদালত চাইলে সেখানে সেই লঘুদণ্ড সেখানে দিতে পারবে, সেখানে নতুন করে চার্জ গঠনের প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের মোটামুটি চার্জ সম্পর্কে ওভারঅল আলোচনা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা চার্জের পাশাপাশি যে পরবর্তী যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, মানে সকল সিআরপিসির সকল বিষয়গুলোই কভার করার ট্রাই করব। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।